আজকের ভিডিওতে আমি পুরো ভেক্টর চ্যাপ্টারটা একটু সংক্ষেপে তোমাদেরকে আবার বলছি। ভেক্টর চ্যাপ্টারটা তোমাদের কাছে একদমই নতুন, কারণ এখানে ভেক্টরের মানও আছে, অভিমুখও আছে, তাহলে তো মানটাও বিচার করতে হচ্ছে, অভিমুখটাও বিবেচনা করতে হচ্ছে। তাই তো এই চ্যাপ্টারটা একটু কঠিন মনে হয় প্রথমের দিকে, বারবার প্র্যাকটিস করলে এগুলো সহজেই হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো প্রথমে আমি পুরো চ্যাপ্টারটা সংক্ষেপে তোমাদের বলছি। ডিটেলসে আমি অনেকগুলো ভিডিও এর আগে দিয়েছি, সবগুলো আলোচনা করছি। আজকে খুবই সংক্ষেপে আমি পুরো চ্যাপ্টারটা বলছি। ভেক্টর রাশি কি? যে রাশির মান এবং অভিমুখ দুটোই আছে, সেই রাশিকে আমরা বলছি ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টর রাশি আমি যোগ করব কিভাবে? দুটো ভেক্টর রাশি যোগ করতে হলে তার মানগুলো যোগ করতে হবে, তার সঙ্গে সঙ্গে অভিমুখটাও যোগ করতে হবে। সেই ভেক্টর রাশি যোগ করার জন্য তাই আমরা একটা সূত্র ব্যবহার করি, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটাও কি? এইটা একটা ভেক্টর আমি ধরলাম এ ভেক্টর, আর এইটা একটা ভেক্টর আমি ধরলাম বি ভেক্টর। তো এখানে আমি এই দুটো ভেক্টরকে আমি যোগ করতে চাইছি। যোগফল কোনটা হবে? তাহলে এখানে আমি সামান্তরিক সূত্র কাজে লাগাবো না ত্রিভুজ সূত্র কাজে লাগাবো, প্রথমে আমাকে এটা বিচার করতে হবে। যদি আমি দেখি যে দুটো ভেক্টর আমাকে দেওয়া আছে সেই দুটো ভেক্টরের শেষ প্রান্তগুলো একসঙ্গে যুক্ত আছে, তাহলে আমি প্রয়োগ করবো সামান্তরিক সূত্র। তাহলে এখানে দেখো এই ভেক্টরের শেষ প্রান্ত, এই ভেক্টরের শেষ প্রান্ত একসঙ্গে যুক্ত, তাহলে আমি এখানে প্রয়োগ করবো সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা কি? এখানে যদি এটাকে যদি আমি দুটো সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে সেই সন্নিহিত বাহুর ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটাই হবে গিয়ে এই দুটো ভেক্টরের লব্ধির মান ও অভিমুখ প্রকাশ করবে। তাহলে এ আর বি ভেক্টরের লব্ধি হচ্ছে সি ভেক্টর, এবং এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে, আমি ধরে নিলাম আলফা। তাহলে সি ভেক্টর এর মানটা কত হবে? মড অফ সি, বা শুধু সি লিখছি, সি সমান হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবং সির মানটা বললেই হবে না, সির একটা যে দুটো ভেক্টরকে যোগ করে আমি একটা ভেক্টর রাশি পেয়েছি, তাহলে সির অভিমুখটাও বলতে হবে। আমি ধরে নিলাম সির অভিমুখটা এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে ট্যান থিটা সমান হবে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা হচ্ছে সামান্তরিক সূত্র। আর ত্রিভুজ সূত্রটা কি? ধরো এটা একটা ভেক্টর দেওয়া আছে, আর এইটা একটা ভেক্টর দেওয়া আছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এখানে আমি প্রয়োগ করব ত্রিভুজ সূত্র, কারণ কি এই ভেক্টরের মাথা আর ওই ভেক্টরের শেষ প্রান্ত একসঙ্গে যুক্ত আছে। এখানে আমাকে প্রয়োগ করতে হবে ত্রিভুজ সূত্র, আর এখানে দুটো ভেক্টরের শেষ প্রান্ত একসঙ্গে যুক্ত ছিল, তাই আমি প্রয়োগ করেছি সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্রটা কি? ত্রিভুজের যে তৃতীয় বাহুটা যেটা পড়ে থাকছে, সেই তৃতীয় বাহুর বিপরীত ক্রম। দেখো এইটা হচ্ছে গিয়ে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, এটাও ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে, এবং তীর চিহ্নটা হবে এই দিকে। এটা হবে গিয়ে সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে আমি পাবো সি ভেক্টর। তাহলে এখানে আমি লিখতে পারি সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানেও সেটাই ছিল, সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। একইভাবে এখানেও, এখানে এ ও বির মধ্যবর্তী কোণ কোনটা? এখানে এ ও বির মধ্যবর্তী কোণ কিন্তু এটা যদি বাড়াই, তাহলে এইটা হচ্ছে আলফা। এখানে এটা ভালো করে খেয়াল রাখবে, আলফা হচ্ছে কি এইটা, এইটা আলফা। এই এটাকে আমি এই শেষ প্রান্তটা এই শেষ প্রান্তে যুক্ত করবো এর সঙ্গে, তাহলে যে কোণটা পাবো সেটাই হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আলফা হচ্ছে এইটা। তাহলে এখান থেকেও পাবো সি সমান একই সূত্র, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবং ট্যান থিটা সমান হবে, ট্যান থিটা কোণটা সি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে আমি থিটা কোণ করেছি, ট্যান থিটা সমান হবে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা হচ্ছে ভেক্টর যোগের সূত্র। এরপরে আসছে ভেক্টরের বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে কি হয়? বিয়োগের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে যদি বিয়োগের ক্ষেত্রে যদি এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করে আমি সি ভেক্টর পাই, তাহলে সি সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। এখানে আলফা হচ্ছে গিয়ে, আলফা হলো এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। তাহলে ভেক্টরের যোগ জানলাম, ভেক্টরের বিয়োগ জানলাম। ট্যান থিটা সমান কত হবে? বিয়োগফল যে ভেক্টরটা সেটা এর সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, ট্যান থিটা সমান হয় বি সাইন আলফা বাই এ মাইনাস বি কস আলফা। তাহলে এই সূত্রগুলো আমাদের বিয়োগের এবং যোগের মনে রাখতে হবে। এরপরে যোগের কয়েকটা বিশেষ ক্ষেত্র, ভেক্টর যোগের বিশেষ ক্ষেত্র। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর যোগ করে আমি পেলাম সি ভেক্টর।
তাহলে এদের মধ্যবর্তী এ ও বির মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। লব্ধিটা দুটো ভেক্টরের লব্ধি সর্বোচ্চ হয় কখন? যখন তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। অর্থাৎ সি সমান হচ্ছে কত? √a² + b² + 2ab cos আলফা। তাহলে সিটা সর্বোচ্চ হবে কখন? যখন আলফার মান হবে 0 ডিগ্রি। একটা স্বাভাবিক তোমরা জিনিসটা ফিল করে দেখো, একটা বই কে আমি বল প্রয়োগ করছি, হাত দিয়ে দুটো বল প্রয়োগ করছি, বল ভেক্টর রাশি। তাহলে বইটার উপর সর্বোচ্চ বল কখন প্রয়োগ হবে? যখন আমি দুটো হাত দিয়ে একই দিকে বল প্রয়োগ করবো, এই হাত দিয়ে আর এই হাত দিয়ে একই দিকে বইটাকে ঠেলবো, তখন বইটা সবচেয়ে দূরে সরে যাবে। কিন্তু যদি আমি এক হাত দিয়ে এদিকে ঠেলি, এক হাত দিয়ে এদিকে ঠেলি, বা এক হাত এদিকে এক হাত এদিকে দিয়ে ঠেলি, তাহলে বইটা ততটা বেশি সরতে পারবে না যতটা সরবে দুটো হাত দিয়ে একই দিকে যদি আমি বল প্রয়োগ করি। তাহলে দুটো ভেক্টরের অভিমুখ যদি একই দিকে হয়, সেক্ষেত্রে তাদের লব্ধিটা হয় বা যোগফলটা হয় সর্বোচ্চ। এখানেও ম্যাথমেটিক্যালিও আমি সেটা দেখাতে পারি। দেখো, অভিমুখ একই দিকে মানে আলফা = 0 ডিগ্রি, cos আলফা 1, cos 0 ডিগ্রি মান 1। তাহলে সি সমান হচ্ছে √a² + b² + 2ab সমান √a + b এর হোল স্কোয়ার সমান a + b। এটা হচ্ছে ভেক্টর যোগের সর্বোচ্চ মান কখন হবে? যখন আলফার মান হচ্ছে 0 ডিগ্রি। আর সর্বনিম্ন কখন হবে? এইখানে ফিল করে দেখতে পাচ্ছি, একটা হাত দিয়ে যদি আমি এদিকে বল প্রয়োগ করি, একটা হাত দিয়ে যদি এদিকে বল প্রয়োগ করি, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি এইটা হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে হয়ে যাবে তাদের লব্ধিটা সর্বনিম্ন। এক্ষেত্রে cos 180 ডিগ্রি মান -1 হবে, তখন এটা হয়ে যাবে a - b এর হোল স্কোয়ার, তাহলে a - b হবে। তাহলে দুটো ভেক্টরের সর্বোচ্চ ম্যাক্সিমাম লব্ধিটা সর্বোচ্চ হবে কখন? যখন তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আর সর্বনিম্ন হবে কখন? যখন তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, অর্থাৎ বিপরীত দিক থেকে আমি বল প্রয়োগ করব। এটা বিশেষ ক্ষেত্রে। আর যদি পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ হয়, cos 90 মান 0, সেক্ষেত্রে হয়ে যাবে সি সমান √a² + b²। এগুলো হচ্ছে কয়েকটা বিশেষ ক্ষেত্র, এগুলো ডিটেলসে আমি আলোচনা করেছি, এগুলো করব। এরপরে আসছে বহুভুজ সূত্র ভেক্টর যোগের। ভেক্টর যোগ যে সবসময় দুটো ভেক্টরের যোগ হবে তার কোনো মান নেই, অসংখ্য ভেক্টর যোগ করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা কী করবো? বহুভুজ সূত্রের সাহায্য নেব। কীভাবে নেব? ধরো এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, এটা একটা ভেক্টর সি ভেক্টর, এটা একটা ভেক্টর ডি ভেক্টর। যদি হয় 1 2 3 4টা ভেক্টর নিলাম, 4টা ভেক্টর যোগ করবো কী করে? তাহলে যোগফল হবে বহুভুজের যে শেষ বাহুটা, যদি বহুভুজ আমি করি, শেষ বাহুর বিপরীত ক্রম। এটা দেখো এদিকে ক্রম, এটা একই, এগুলো সব একই ক্রমে আছে। তাহলে শেষ বাহুটার বিপরীত ক্রম যেটা, এটা হবে গিয়ে এই চারটের লব্ধি। এটা যদি আর ভেক্টর লিখি শেষ বাহুটা, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর। এটা হচ্ছে বহুভুজ সূত্র। ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র প্রমাণ করা যায়। কীভাবে করবে? এখান থেকে এটা যোগ করে দেবে, এটা যোগ করে দেবে, এটা আর1 ভেক্টর নিবে, এটা আর2 ভেক্টর নিবে, এই ত্রিভুজ, এখানে ত্রিভুজ সূত্র, এখানে ত্রিভুজ সূত্র, এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করবে, দেখো এটা চলে আসছে, এইটা প্রমাণটা চলে আসবে। এটা আমি ডিটেলসে করিয়েছি আগের ভিডিওতে। তাহলে বহুভুজ সূত্র আসছে কোথা থেকে? ত্রিভুজ সূত্র থেকে। বহুভুজ সূত্র কি বলছে? একটা বহুভুজের একই ক্রমে গৃহীত পরপর বাহুগুলো যদি একটি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে সেই ভেক্টরগুলোর লব্ধি হবে কোনটা? ওই বহুভুজের যে শেষ বাহু পড়ে থাকবে, তার বিপরীত ক্রমটা ওই সবগুলো ভেক্টরের লব্ধির মান অভিমুখকে প্রকাশ করবে। এটা হচ্ছে বহুভুজ সূত্র। এরপরে আসছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন, এটা একটা ভেক্টর আর ভেক্টর, এটাকে আমি ভাঙবো। বিভাজন মানে দুটো উপাংশে আমি ভাঙবো। কী কী দুটো উপাংশ? আমি ধরলাম আর ভেক্টরটা আমি এই দিক বরাবর আলফা কোণে ভাঙতে চাই, আর এই দিক বরাবর আমি বিটা কোণ করে ভাঙতে চাই। অর্থাৎ এটা একটা আর ভেক্টর দেওয়া আছে, যেটাকে আমি দুটো উপাংশে ভাঙবো, আলফা বরাবর একটা উপাংশ, বিটা বরাবর উপাংশ। তাহলে উপাংশ ভাঙতে হলে কী করতে হবে? আমাকে এমনভাবে একটা সমান্তরাল আঁকতে হবে, এটা ঠিক সমান্তরালে এইখানে একটা সমান্তরাল আঁকবো, আর এটা সমান্তরালে এইখানে। তাহলে দেখো, এইটা হচ্ছে এ ভেক্টর, আর এখান থেকে এতটা হচ্ছে বি ভেক্টর। এই এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি আর ভেক্টর, মানে আর ভেক্টরকে ভেঙে আমি পাবো এ ভেক্টর আর বি ভেক্টর। এই এ সমান কত হবে? সূত্রটা ডিটেলসে প্রমাণ করে দেখিয়েছি। এ সমান হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর বি সমান হয় আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এখানে কোনটা আলফা কোনটা বিটা ভালো করে খেয়াল করো। এর সঙ্গে অ্যাটাচটা হচ্ছে আলফা কোণ, আর বির সঙ্গে আর এর যে অ্যাটাচড সেই কোণটা হচ্ছে বিটা। আর হচ্ছে লব্ধি, এটা এ। তাহলে এ কোণটা আলফার দিক, কোণের দিকটা এ, আর বিটা কোণের দিকটা বিটা। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা লম্ব উপাংশ ভেক্টর বিভাজন, এটা বারবার কাজে লাগে।
লম্ব উপাংশে ভেক্টর বিভাজন, সেটা এসছে ওখান থেকেই, ভেক্টর বিভাজন থেকেই। লম্ব উপাংশ মানে কি, এই যে দুটো আমি উপাংশ ভাঙলাম, এই দুটোর মধ্যবর্তী কোণ কোণ কত, আলফা প্লাস বিটা। সেই আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, তখন সেটাকে আমরা বলবো লম্ব উপাংশ ভেক্টর বিভাজন। অর্থাৎ একটা ভেক্টরকে আমি এমন দুটো উপাংশ ভাঙলাম যে যে এই আর ভেক্টরকে আমি এ আর বি ভেক্টরে ভাঙলাম, যে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের উপরে লম্ব, অর্থাৎ এই আলফা প্লাস বিটার মানটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি আলফা হয়, এটা হবে কত, বিটার মানটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে হচ্ছে গিয়ে এই সূত্রটা আসছে কত, এ সমান হয় আর কস আলফা আর বি সমান হয় আর সাইন আলফা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিভাজনের সূত্র, লম্ব উপাংশ ভেক্টর বিভাজনের সূত্র। এগুলো ডিটেলসে আলোচনা করেছি, এই সূত্রগুলো খুবই কাজে লাগে। এরপর হচ্ছে ত্রিমাত্রিক দেশের স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর প্রকাশ। পি এক্স ওয়াই জেড একটা বিন্দু, তাহলে এটা আমি ধরলাম, যে কোনো আমি এটা এক্স ধরতে পারি, এটা ওয়াই ধরতে পারি, আর এই পেনটা জেড ধরছি। যেটা খুশি আমি এক্স, যেটা খুশি ওয়াই, যেটা খুশি জেড ধরতে পারি, শুধুমাত্র যেন তাদের পরস্পরের মধ্যে কোণটা 90 ডিগ্রি থাকে। তাহলে এটা এক্স ধরলাম, এটা এক্সের দিকে একক ভেক্টরকে লেখা হয় আই ক্যাপ দিয়ে, ওয়াইয়ের দিকে একক ভেক্টরকে লেখা হয় জে ক্যাপ দিয়ে, জেডের দিকে একক ভেক্টরকে লেখা হয় কে ক্যাপ দিয়ে। তাহলে এই শূন্যে ভাসমান একটা বিন্দু যদি পি এক্স ওয়াই জেড তার স্থানাঙ্ক হয়, তাহলে এটা মূল বিন্দু, মূল বিন্দু আর পি বিন্দু সংযোগকারী যে ভেক্টর, সেটাকেই বলা হয় স্থান ভেক্টর। ওই বিন্দুর, পি বিন্দুর স্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরের মান কত হয়, আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড। তাহলে মড অফ আর, অর্থাৎ আর ভেক্টর শুধু মানটা কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবং এই আর ভেক্টরটা এক্সের সঙ্গে আলফা কোণ করে আছে, ওয়াইয়ের সঙ্গে বিটা কোণ করে আছে, এবং জেডের সঙ্গে যদি গামা কোণ করে থাকে, তাহলে কস আলফা সমান হয়, কস আলফা সমান হয় কত, আর ভেক্টর বাই কস আলফা সমান কত হয়, এক্স বাই মড অফ আর, যেটাকে আমরা এল দিয়ে লিখি, একটা দিক কোসাইন। কস বিটা সমান হয় ওয়াই বাই মড অফ আর, যেটাকে আমরা এম লিখি। আর কস গামা সমান হয় জেড বাই মড অফ আর, যেটাকে আমরা এন লিখি। তাহলে মড অফ আর এর মানে এটা। তাহলে এখান থেকে আমি কি পাবো, যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1, অর্থাৎ দিক কোসাইনগুলোর বর্গের সমষ্টি সর্বদা 1 হয়। তাহলে এটা হচ্ছে ত্রিমাত্রিক দেশের সাহায্যে ভেক্টরের প্রকাশ। এইভাবে যদি ভেক্টরের প্রকাশ করি, তাহলে আমার সুবিধা কি, যোগ বিয়োগ করতে হলে আমার খুব সুবিধা হয়। আই ক্যাপের সঙ্গে যা থাকবে, আর একটা ভেক্টর যদি আমি যোগ করতে চাই, তাহলে আই ক্যাপের সহগগুলো যোগ হয়ে যাবে, জে ক্যাপের সহগগুলো যোগ হয়ে যাবে, কে ক্যাপের সহগগুলো যোগ হয়ে যাবে। এবার বিয়োগ করতে গেলে একইভাবে আই ক্যাপের সহগগুলো বিয়োগ হবে, জে ক্যাপেরগুলো বিয়োগ হবে, কে ক্যাপের সহগগুলো বিয়োগ হবে। এইভাবে তাহলে আমরা লব্ধি বা বিয়োগফল যদি এই আকারে আমরা প্রকাশ করি, তাহলে লব্ধি বা বিয়োগফল বার করা খুবই সুবিধাজনক হয়। এরপর আসছে ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ দু রকমের হয়, একটা হচ্ছে ডট গুণফল আর হচ্ছে ক্রস গুণফল। ডট গুণফলের আরেকটা নাম হচ্ছে গিয়ে স্কেলার গুণফল, আর ক্রস গুণফলের আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণফল। ডট গুণফল, তাহলে ভেক্টর গুণ দু প্রকারের। আমি ধরলাম এটা একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর বি ভেক্টর, কিন্তু ডট মাঝে ডট আছে, আমরা ডট গুণফল করেছি। এর সূত্র হয় এ বি কস থিটা। এগুলো ডিটেলসে আলোচনা করেছি, আগের অনেকগুলো ভিডিও দিয়েছিলাম ভেক্টর, প্রত্যেকটা ভিডিওতে এগুলো ডিটেলসে আলোচনা করা আছে। আজকে খুবই সংক্ষেপে আমি বলে যাচ্ছি। তাহলে এই ভেক্টরটা গুণফলটাকে স্কেলার গুণফল কেন বলা হচ্ছে, তার কারণ দুটো ভেক্টরের ডট গুণফল করলে আমরা যে গুণফলটা পাই সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। এর উদাহরণ কি, যেমন বল আর সরণের ডট গুণফল করে আমি পাই কার্য, বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, ডট গুণফল করে পাচ্ছি কার্য, যেটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে দুটো ভেক্টরের ডট গুণফল করলে আমি গুণফলটা পাবো স্কেলার রাশি, তাই ডট গুণফলের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণফল। আর ক্রসের ক্ষেত্রে কি হয়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হয় এ বি সাইন থিটা এন ক্যাপ, বা আমি এটা এইভাবে লিখতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের যদি মড নিই ক্রস গুণফলের, তাহলে হবে শুধু এ বি সাইন থিটা। তাহলে এই ভেক্টর এখানে বুঝতে পারছো পরিষ্কার,
ক্রস গুণফল যখন করব, গুণফলটা হবে একটা ভেক্টর রাশি, তাই এর আরেকটা নাম ভেক্টর গুণফল। তাই এ ক্রস বি করলে তার মান হচ্ছে এইটা, আর তার অভিমুখ হচ্ছে এন ক্যাপ। এই অভিমুখটা কীরকম হয়, এ ও বি, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, উভয়ের উপর লম্ব। এই যে পেনটা এ ভেক্টরের উপরেও লম্ব, বি ভেক্টরের উপর লম্ব, তাহলে এন ক্যাপের অভিমুখটা কোন দিকে, উভয়ের উপর লম্ব। এন ক্যাপ হচ্ছে এ বি উভয়ের উপর। তাহলে দুটো ভেক্টরের ক্রস গুণফল করলে আমি যে ভেক্টরটা পাই, সেই ভেক্টরের মানটা তো এইভাবে পেয়ে যাচ্ছি, আর অভিমুখটা কোন দিকে হবে, ওই উভয়ের ভেক্টরের উপর লম্ব। এবারে ডট গুণফল আর ক্রস গুণফল আমরা কী কী কাজে লাগাই। ডট গুণফল আমরা কাজে লাগাই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য, এই কস থিটা এখান থেকে থিটা পেয়ে যাবো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য। 2 নম্বর হচ্ছে গিয়ে দুটো ভেক্টর লম্ব কিনা পরীক্ষা করার জন্য। দুটো ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয়, তখন থিটার মান 90 ডিগ্রি হবে, তাহলে cos 90 মান 0। এই দুটো ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয়, তখন তাদের ডট গুণফল হয় 0। আর ক্রস আমরা কী কাজে লাগাই, ক্রস আমরা কাজে লাগাচ্ছি ক্রস ভেক্টর, যে কোনো এক দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা বিচার করার জন্য আমরা ক্রস গুণফল করি। যদি সমান্তরাল হয়, তখন ক্রস গুণফল করলে গুণফলটা হয়ে যাবে কত, 0। বা কোনো দুটো ভেক্টর পরস্পর একরেখীয় কিনা, অর্থাৎ একই রেখার উপর অবস্থিত, সেটাও আমরা ক্রস গুণফল করলে পেয়ে যাবো। ক্রস গুণফল করলে যদি 0 হয়, তাহলে আমরা বুঝতে পারবো এই দুটো ভেক্টর হয় একরেখীয়, না হয় সমান্তরাল। ক্রস গুণফলের সাহায্যে আমরা আবার কি করি, দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর, উভয়ের উপর লম্ব ভেক্টর যদি বার করতে বলে, তখন আমি এদের ক্রস গুণফল করে দেবো। যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এর উপরেও লম্ব, বির উপরেও লম্ব। তাহলে ক্রস গুণফল এই কাজে লাগছে, ডট গুণফল এই কাজে লাগছে। ডট গুণফল করার নিয়মগুলো কী কী, আই ক্যাপ ডট আই ক্যাপ, দুটো সমজাতীয় একক ভেক্টরের ডট গুণফল হয় সবসময় কত, 1। একইভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ সমান হবে 1, কে ক্যাপ ডট কে ক্যাপ সমান হবে 1। কিন্তু আই ক্যাপ ডট জে ক্যাপ সমান হবে 0, জে ক্যাপ ডট কে ক্যাপ সমান হবে 0, এবং আই ক্যাপ ডট কে ক্যাপ সমান হবে 0। ক্রস গুণফলের ক্ষেত্রে কী হয়, ক্রস গুণফলে সমজাতীয়গুলো 0 হয়ে যায়, আই ক্রস আই 0, জে ক্রস জে 0, কে ক্রস কে 0। কিন্তু আই ক্রস জে সমান হয় কে ক্যাপ, কিন্তু জে ক্রস আই সমান আবার হয় মাইনাস কে ক্যাপ। এটা বার করার নিয়ম কি, এইভাবে লিখবো আই, এখানে লিখবো জে, এখানে লিখবো কে, পরপর এই সিকোয়েন্সে দিয়ে ঘড়ি যদি কাঁটা যেদিকে ঘুরে সেদিকে আমি দিলাম 3 চিহ্ন। তাহলে আই আর জে ক্রস গুণফল করলে তৃতীয় যে পড়ে থাকে সেইটা হবে। এবার আই থেকে জেতে এসছি, মানে এই যে তীর চিহ্ন বরাবর ঘড়ির কাঁটার দিকে এসছি, তাহলে পজিটিভ সাইন হবে। কিন্তু জে থেকে আই যখন আমি গুণ করছি, জে ক্রস আই, জে থেকে আইতে গেছি, তাহলে তৃতীয় ব্যক্তি পড়ে আছে কে, কে কে প্লাস হবে না মাইনাস হবে, জে থেকে আইতে গেছি বিপরীত দিয়ে গেছি, এইভাবে তাহলে হবে মাইনাস। তাহলে এইভাবে ক্রস গুণফল আমি করবো যে কোনো দুটো, আর সমজাতীয়গুলো ক্রস গুণফল হয় 0। এটা হচ্ছে ক্রস গুণফলের নিয়ম। আরেকটা ধর্ম হচ্ছে ভেক্টরের ডট গুণফল বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর যা রেজাল্ট পাবো, বি ভেক্টর ডট এ ভেক্টর রেজাল্ট একই পাবো। কিন্তু ক্রস গুণফল ভেক্টরের বিনিময় নিয়ম, ভেক্টরের ক্রস গুণফল বিনিময় নিয়ম মেনে চলে না, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হয় কিন্তু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, অর্থাৎ আলাদা আলাদা গুণফল পাচ্ছে, এটা মাইনাস চলে আসছে। তাই এরা বিনিময় নিয়ম মানছে না, কিন্তু এরা বিনিময় নিয়ম মেনে চলছে। এটা কি হয়, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি মানে এই ভেক্টরটা, আর বি ক্রস এ মানে এর ঠিক নিচে খাতার নিচ বরাবর উভয়ের উপর লম্বা একটা ভেক্টর থাকবে, মানে এই নিচে শূন্য ভাবো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে উভয়ের উপর লম্বা এটা এ ক্রস বি, আর এটা বি, নিচে একটা ভেক্টর থাকবে, তাহলে এটা লম্ব এ বির উপরে লম্ব, অর্থাৎ এই বিন্দু থেকে নিচের দিকে, খাতার নিচের দিকে একটা ভেক্টর আমি পাবো, যেটার অভিমুখ হবে এই উপরের দিকে, যেটা আছে অভিমুখ উপরের দিকে পেনটা, তার নিচেরটা হবে নিচের দিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস বি ক্রস এ, একটা মাইনাস বি ক্রস এ, একটা প্লাস এ ক্রস, তাহলে এটা বোঝাচ্ছে। এরপরে আছে ভেক্টরের আপেক্ষিক বেগ একটা জিনিস আছে, আর একটা আছে নদীতে নৌকার গতি। দুটো ডিটেলস আলোচনা করেছি আগের ভিডিওতে, ওগুলো দেখবে। আজকে সংক্ষেপে বলে দিচ্ছি। আপেক্ষিক বেগ মানে একজনের সাপেক্ষে আর একজনের বেগ। তাহলে ভি এ বি ভেক্টর সমান হয় ভি এ ভেক্টর মাইনাস ভি বি ভেক্টর। অর্থাৎ ভি এ বি কথাটার অর্থ কি না, এ ভেক্টরের বেগ মানে এ বস্তুর বেগ কার সাপেক্ষে, বি সাপেক্ষে। ভি এ বি ভেক্টর কথাটার অর্থ হচ্ছে এ বস্তুর বেগ কোন বস্তুর সাপেক্ষে, বি বস্তুর সাপেক্ষে, এ বস্তুর বেগ বি সাপেক্ষে। আর ভি এটা কি, স্থির বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, আর ভিবিটা কি স্থির বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ। তাহলে বিয়োগ চিহ্নের পরে আমি কাকে রেখেছি, ভিবিকে।
তার মানে যার সাপেক্ষে এ বস্তুর বেগ বি এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে আমি আপেক্ষিক বেগ বার করবো সেটা আমি রাখবো বিয়োগের পরে, আর যার আপেক্ষিক বেগ বার করবো সেটা রাখবো বিয়োগের আগে। এটা বিয়োগের নিয়ম অনুসারে যা হয় তাই হবে। ভি এ বি এর মানটা হবে কত, রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2 VA ভিবি কস আলফা, যেখানে আলফাটা কার কার মধ্যবর্তী কোণ, ভিএ আর ভিবির মধ্যবর্তী কোণ। আর ট্যান থিটা সমান হবে বিয়োগের যা সূত্র তাই, ভিবি সাইন আলফা বাই ভিএ মাইনাস ভিবি কস আলফা। এটা আপেক্ষিক বেগের নিয়ম। এরপর আসছে নদীতে নৌকার গতি। নদীতে নৌকার, ধরো এটা একটা নদী, যেটা চওড়াটা হচ্ছে গিয়ে নদীটা এল। এখানে নৌকার গতি দু রকমের হয়, একটা হচ্ছে ন্যূনতম সময় নদী পারাপার, একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। ন্যূনতম সময় নদী বের করতে হলে আমি ধরলাম স্রোতের বেগ ইউ আর নৌকার বেগ ভি। নৌকাটা এই বরাবর চালাতে হবে, অর্থাৎ স্রোতের সঙ্গে লম্বভাবে বা তীরের সঙ্গে লম্বভাবে যদি আমি চালাই নৌকাটাকে, তাহলে নৌকাটা যাবে কোন দিকে, তাহলে ইউ ভেক্টর এদিকে আছে, স্রোত ভি ভেক্টর এদিকে আছে, উভয়ের লব্ধি কোন দিকে হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে ডব্লিউ ভেক্টর। এই বরাবর নৌকাটা যাবে, যদিও নৌকাটা সে চালাচ্ছে এই বরাবর, কিন্তু স্রোতের জন্য নৌকাটা যাবে এই বরাবর। যদি এখান থেকে যদি ছাড়ে নৌকাটা, সে পৌঁছাবে এখানে, তাহলে এখান থেকে নৌকাটা এভাবে চালালে সে পৌঁছাবে এখানে। তাহলে নৌকাটা হচ্ছে গিয়ে এক্ষেত্রে ন্যূনতম সময়ে নদী পেরোবে, কিন্তু ন্যূনতম দূরত্বে নয়। ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে কী হবে, স্রোত যদি থাকে, ন্যূনতম দূরত্ব মানে এখান থেকে নৌকা ছাড়লে, এখান থেকে নৌকা ছাড়লে সে যেন এখানে পৌঁছাতে পারে। তাহলে লব্ধিটাকে এই বরাবর নিয়ে আসতে হবে। লব্ধিটাকে এই বরাবর আনতে হলে কী করতে হবে, এই বরাবর নৌকা চালাতে হবে। দিলে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের লব্ধি হবে ডব্লিউ ভেক্টর, যেটা হবে এইভাবে। সেই কোণটা আমি ধরে নিচ্ছি যে এই লম্ব দিকের সঙ্গে থিটা কোণ করে সে চালাচ্ছে। তাহলে স্রোতের দিকের সঙ্গে কত কোণ করে চালাচ্ছে, 90 ডিগ্রি প্লাস থিটা, বা তীরের দিকের সঙ্গে কত কোণ করে চালাচ্ছে, 90 ডিগ্রি প্লাস থিটা, কিন্তু নদীর লম্ব দিকের সঙ্গে আমি ধরে নিলাম থিটা কোণ করে চালাচ্ছে। তাহলে এইভাবে যদি চালায় তাহলে সে এখানে পৌঁছাবে সরাসরি। এবং এই সরাসরি এখান থেকে এখানে পৌঁছাতে গেলে শর্তটা কী হবে, এই ভিটাকে যদি আমি দুটো উপাংশে ভাঙি, এই বরাবর ভি সাইন থিটা আর এই বরাবর ভি কস থিটা পাবো। তাহলে সরাসরি এদিক থেকে এদিকে পৌঁছাতে হলে তাকে এই স্রোতের বেগটাকে ক্যান্সেল করা যেন এইটা, অর্থাৎ ভি সাইন থিটা সমান ইউ হতেই হবে, দিলে সরাসরি এদিক থেকে এদিকে পৌঁছাতে পারবে, আদারওয়াইজ পারবে না। তাহলে এখান থেকে আমি স্রোতের বেগ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে, এবং নৌকার বেগ যদি পেয়ে জানা থাকে, তাহলে আমি কত ডিগ্রি কোণ করে চালাতে হবে নৌকাটা, যাতে সেটা ন্যূনতম দূরত্ব এখান থেকে এখানে পৌঁছয়, সেই কত ডিগ্রি কোণ সেটা আমি পেয়ে যেতে পারবো এখান থেকে। তাহলে ভি সাইন থিটা সমান ইউ, যেখানে ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ। এবং নদীটা এল চওড়া, তাহলে নদীটা পেরাতে সময় লাগবে টি সমান কত, এল বাই নদীটা পেরানোর জন্য দায়ী ভি কস থিটা উপাংশ, তাহলে এল বাই ভি কস থিটা। তাহলে নদীটা পেরাতে সময় লাগবে এইটা, আর ভি সাইন থিটা সমান ইউ হবে। এই দুটো সমীকরণ আমি পাচ্ছি। এবার ন্যূনতম সময় যদি পেরাতে চাই, অর্থাৎ টিটাকে যদি আমি সবচেয়ে কম মিনিমাম করতে চাই, তাহলে কস থিটাটাকে ভাগের নিচে আছে, ভাগের নিচটাকে আমার সবচেয়ে বড় করতে হবে, দিলে ভাগফলটা সবচেয়ে ছোট হয়ে যাবে। তাহলে কস থিটার সবচেয়ে বড় মান হয় কখন, যখন হয় সেটা 1, অর্থাৎ থিটার মান কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি, কস 0 মান 1। তাহলে নৌকাটাকে ন্যূনতম সময়ে যদি আমি বের করতে চাই, তাহলে চালাতে হবে কোন দিকে, দেখো থিটা কোনটা বলছে 0 ডিগ্রি, তাহলে এটা কমতে 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 এই বরাবর যখন চালাবে 0 ডিগ্রি হবে, তখন নৌকাটা ন্যূনতম সময়ে নদী পেরোবে। তাহলে স্রোত এদিকে আছে, নৌকাটা এদিকে চালাচ্ছে, সেই ক্ষেত্রে ন্যূনতম সময়ে নদী পেরোবে, কিন্তু নৌকাটা পৌঁছাবে কিন্তু এখানে পৌঁছাবে না, পৌঁছাবে এদিকে। তাহলে এই দুটো জিনিস আমাদের এখানে ভালো করে খেয়াল রাখতে হবে। এগুলো ডিটেলসে আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, সেগুলো দেখবে। তাহলে এই দুটো সূত্র এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এখানে কত পাবো, টি সমান তাহলে এল বাই ন্যূনতম সময়টা ভি কস থিটার মান 1 হয়ে যাচ্ছে। তাহলে ন্যূনতম সময়ে নদী পেরোনোর সূত্র হচ্ছে এটা, আর ন্যূনতম দূরত্বে পেরোনোর ক্ষেত্রে সময় লাগছে এটা। প্রথমে থিটাটা বার করে নেবো এখান থেকে, এখানে বার করে আমি সময়টা পেয়ে যাব। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে প্রাসের গতি। এটা থেকে প্রচুর প্রশ্ন হয় প্রাসের গতি থেকে। প্রাসের গতি কি, ধরো এখান থেকে একটা বস্তুটা মাটি, এখানে দাঁড়িয়ে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রথম প্রাসের গতি, এখান থেকে দাঁড়িয়ে একটা কোণ করে আমি একটা বস্তুকে ছুঁড়ে দিলাম, বস্তুটা এইভাবে গিয়ে এখানে পড়বে। তাহলে একদম প্রাথমিক অবস্থায় আমি ছুঁড়েছিলাম, ধরি আমি ইউ বেগে আলফা কোণ করে মাটির সঙ্গে,
তাহলে এই ইউটাকে আমি দুটো বেগ ভেক্টর আছে দুটো উপাংশ ভাঙতে পারি, এই দিক বরাবর অনুভূমিক দিক বরাবর ইউ কস আলফা আর উলম্ব দিক বরাবর ইউ সাইন আলফা। এখানে দুটো গতি তাহলে চলে আসছে, একটা হচ্ছে অনুভূমিক গতি, একটা হচ্ছে উলম্ব গতি। তাহলে বস্তুটা এভাবে চলবে এই এই রাস্তা বরাবর যে এখানে এসে পৌঁছবে। বস্তুটার অনুভূমিক গতিটা প্লাসের গতি আলোচনা করে ডিটেলসে, সেটা সেখানে পড়বে। অনুভূমিক গতিটা কখনোই চেঞ্জ হবে না, সবসময় ইউকস আলফা, কিন্তু উলম্ব গতিটা চেঞ্জ হবে অভিকর্ষজ ত্বরণের জন্য। উলম্ব দিকে একটা ত্বরণ থাকবে, ত্বরণ অবমন্দন থাকবে, এদিকে সমবেগ থাকবে, অনুভূমিক দিকে সমবেগ। এটা এক্স ডিরেকশন আমি ধরলাম, এটা আমি ধরলাম ওয়াই ডিরেকশন। এখান থেকে আমি সর্বোচ্চ উচ্চতা বার করতে পারি। কীভাবে বার করব? উলম্ব গতি বিবেচনা করব, উচ্চতার জন্য দায়ী উলম্ব গতি। উলম্ব গতি বিবেচনা করলে আমি পেয়ে যাব যে সর্বোচ্চ উচ্চতায় ক্ষণিকের জন্য উলম্ব গতি হয়ে যাবে 0, তাহলে অন্তিম বেগ হয়ে যাবে 0, প্রাথমিক বেগ ইউ সাইন আলফা উলম্ব দিকে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এই সূত্র থেকে আমি পেয়ে যাব অতিক্রান্ত সর্বাধিক উচ্চতা এইচটা কত আসবে। ভি মানে অন্তিম বেগ, এটা উলম্ব গতি বিবেচনা করছি, কিন্তু উচ্চতা বার করার জন্য উলম্ব গতি। অন্তিম বেগ ক্ষণিকের জন্য 0 হয়ে যাবে, তাহলে অন্তিম বেগ 0 সর্বোচ্চ অবস্থায়। ইউটা হচ্ছে প্রাথমিক অবস্থায় উলম্ব বেগ ইউ সাইন আলফা, তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, মাইনাস হবে মন্দন হচ্ছে উপরের দিকে -2g, এস হচ্ছে গিয়ে অতিক্রান্ত দূরত্ব। উলম্ব দিকে সরণ কত হচ্ছে, এখান থেকে স্টার্ট করেছিল, এই লেভেলে স্টার্ট করেছিল, এই লেভেলে পৌঁছেছি, তাহলে সরণ কতটা হচ্ছে এটা এইচ। এখান থেকে পেয়ে যাবো এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ভেরি ইম্পর্টেন্ট। টাইম অফ ফ্লাইট পেয়ে যাবো, কত সময় সেটা উড়বে, অর্থাৎ এখান থেকে এখানে পৌঁছে তার কত টাইম লাগবে। কীভাবে পাবো? সেই উলম্ব গতির কথা বিবেচনা করব। এস সমান কি হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস মানে হচ্ছে সরণ। আচ্ছা, উলম্ব গতির বিবেচনা করবো, শুরু হয়েছিল এখানে, শেষ হয়েছে এখানে, তাহলে এই লেভেলেই শুরু করেছিল বস্তু, এই লেভেলেই শেষ করেছে, তাহলে উলম্ব দিকে তার কি কোনো সরণ হয়েছে? হয়নি, 0 সমান উলম্ব দিকে প্রাথমিক বেগ কত, ইউ সাইন আলফা ইন্টু টাইম লাগছে টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, और हाफ जी टी स्क्वायर समान ইউ সাইন আলফা ইন্টু টি, একটা টি কেটে গেল, और টি সমান হচ্ছে 2u সাইন আলফা বাই জি, হচ্ছে উড্ডয়ন কাল। আর প্রক্ষেপ সীমা বা রেঞ্জ, এগুলো বারবার আলোচনা করেছি, 3বার আলোচনা করলাম। প্রক্ষেপ সীমা মানে এখান থেকে এই দূরত্ব, এদিকে যাওয়ার জন্য দায়ী এই উপাংশটা সমবেগ, ত্বরণ নেই। ত্বরণ যদি না থাকে, সমবেগের ক্ষেত্রে হয় বেগ ইন্টু সময়, তাহলে প্রক্ষেপ সীমা আর সমান হচ্ছে ইউ কস আলফা ইন্টু ক্যাপিটাল টি উড্ডয়ন কাল, বেগ ইন্টু সময়, তাহলে ইউ কস আলফা ইন্টু ক্যাপিটাল টির মানটা 2u সাইন আলফা বাই জি বসিয়ে দিলাম, সমান 2u স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি সমান ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি আর সমান। এটা সর্বোচ্চ হবে কখন? যখন সাইন 2 আলফা সর্বোচ্চ হবে, সাইন 2 আলফা সর্বোচ্চ মান 1 কখন হয়? যখন 2 আলফা সমান 90 ডিগ্রি, আলফা সমান 45 ডিগ্রি, অর্থাৎ 2 এর সঙ্গে 45 ডিগ্রি কোণ করে যদি ছিলি, তাহলে বস্তুটা প্রক্ষেপ সীমা হবে সর্বাধিক। কিন্তু প্রাসের গতি যে সবসময় গ্রাউন্ড টু গ্রাউন্ড হবে তার কোনো মানে নেই। প্রাসের গতি বিভিন্ন রকম হতে পারে, সেগুলো নিয়ে এবারে ছবি আঁকছি। ধরো একটা বিল্ডিংয়ের ছাদ থেকে আমি একটা বস্তুকে অনুভূমিক দিকে ছুঁড়ে দিলাম এই দিকে, তাহলে সে যাবে কোন দিকে? এইভাবে এসে নিচে পড়বে। এটাও একটা প্রাসের গতি, এটা বিল্ডিং, এটাও একটা প্রাসের গতি। তাহলে একদম প্রাথমিক অবস্থায় জাস্ট ছোঁড়ার সময় যখন স্টার্ট করেছিলাম, তখন তার বেগটা টোটালটাই ছিল অনুভূমিক দিকে, ইউ বেগে যদি ছুঁড়ি টোটালটাই। তাহলে একদম প্রাথমিক অবস্থায় উলম্ব দিকে তার কোনো বেগ ছিল কি? ছিল না, টোটাল বেগটাই তার ছিল ইউ। যখন সে এদিকে এলো, তখন তাকে অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে টানবে, তার ফলে এই প্রাথমিক অবস্থায় যদি উলম্ব বেগ ছিল না, কিন্তু এরপরে উলম্ব বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে। আর অনুভূমিক বেগ সব জায়গায় ইউ, এখানে ইউ, এখানে ইউ, এখানে ইউ, শেষ পর্যন্ত ইউই থাকবে, কিন্তু উলম্ব বেগ 0 থেকে বাড়তে 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 চলবে। তাহলে প্রাসের গতি এইভাবে হবে। তাহলে এখানে প্রাথমিক বেগ, এখানে যদি উলম্ব দিক ভাবি, সেখানে উলম্ব দিকে প্রাথমিক বেগ ছিল গ্রাউন্ড টু গ্রাউন্ডে ইউ সাইন আলফা, কিন্তু এখানে উলম্ব দিকে প্রাথমিক বেগ 0, আর
অনুভূমিক দিকে প্রাথমিক বেগ ইউ, অনুভূমিক প্রাথমিক বেগ। এবার ত্বরণ জি, বাকিটা যেভাবে ক্যালকুলেশনটা এইভাবে করবে। তাহলে এই উপর থেকে ছোঁড়া বস্তু অনুভূমিক দিকে, উলম্ব দিকে বেগটা প্রাথমিক বেগটা 0। এটা একটা প্রাসের গতি। বিভিন্ন টাইপের অঙ্ক আমি উদাহরণ একটা করব, বুঝতে পারবো। নেক্সট আরেকটা প্রাসের গতির টাইপ হয় যে এই বিল্ডিং থেকেই আমি একটা উঁচু জায়গা থেকে আমি বস্তুটাকে অনুভূমিক দিকে না ছুঁড়ে এখান থেকে এই উপর দিকে আমি একটা কোণ করে ছুঁড়তে পারি উপর দিকে, এটা এইভাবে গিয়ে এখানে এসে পড়বে। এটা এক্স এর ডিরেকশন আমি ধরলাম, এটা আমি ধরলাম ওয়াই এর ডিরেকশন। এক্স অক্ষের সঙ্গে ধরলাম আলফা কোণ করে ইউ বেগে ছুঁড়ে দিলাম, তাহলে বস্তুটা প্রথমে কিছুটা উপরে উঠবে, তারপরে এখানে চলে আসবে। এটা এক ধরনের প্রাসের গতি। তাহলে এখানে একদম প্রাথমিক অবস্থায় থাকবে অনুভূমিক বেগ ইউ কস আলফা ইউ সাইন আলফা, এটা একটা প্রাসের। এটা নিয়ে একটা অঙ্ক আলোচনা করবো। আরেকটা হয় প্রাসের গতি নততল বরাবর, সেটাও নিয়ে, এটা একটু কঠিন, তোমাদের এটাও আলোচনা করবো। এই বরাবর বস্তুকে আমি একটা ছুঁড়ে দেব, সেটাও আমি আলোচনা করবো। প্রত্যেকটা একটা অঙ্ক আলোচনা করছি, তাহলে বুঝতে পারবে। গ্রাউন্ড টু গ্রাউন্ডের অঙ্ক করে দিয়েছি, এটাও করে দিয়েছিলাম আগের দিন অঙ্ক, তার একবার একটা করে প্রত্যেকটা উদাহরণ আলোচনা করে দিচ্ছি। প্রথমে গ্রাউন্ড টু গ্রাউন্ডের একটা অঙ্ক দেখো, অঙ্কটা পড়া। এখানে বলেছে এই ভেক্টরটা দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি যে এটা ভাঙাই আছে, তার মানে এই দিকে হচ্ছে 3i ক্যাপ ভেক্টর আর এই দিকটা হচ্ছে 10j ক্যাপ। তাহলে অনুভূমিক বেগটা হচ্ছে 3, উলম্ব বেগটা হচ্ছে 10, এবং ভেক্টরটা এটার সঙ্গে কত কোণ করে থাকবে? কোণটা এখানে কত করে থাকবে? কোণটা হচ্ছে গিয়ে এটা এটা যদি সমকোণী ত্রিভুজ করি, ট্যান থিটা বার করলে পেয়ে যাবো থিটার মান, কিন্তু আমার কোণটা দরকার নেই। যদি এর মানটা দেওয়া থাকতো তাহলে আমি কোণ বার করে উপাংশ ভাঙতাম। এখন উপাংশ অলরেডি ভেঙেই আমি ফেলেছি, যেহেতু এই আকারে দেওয়া আছে সহজেই আমি উপাংশ ভেঙে ফেলতে পেরেছি। এক্স অক্ষের দিকে উপাংশটা হচ্ছে 3, ওয়াই অক্ষের দিকে 10, তাহলে আমার এই আলফাটা আর কোনো কাজে লাগছে না। তাহলে সূত্রটা কি? প্রথমে আমি বার করতে বলেছি কি সর্বাধিক উচ্চতা, এইচ সমান কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ইউ সাইন আলফাটা কি? উলম্ব দিকে বেগের উপাংশ। তাহলে ইউ সাইন আলফার মানটা এখানে কত দেওয়া আছে? 10, বেগের উলম্ব উপাংশটা 10, তাহলে 10 এর স্কোয়ার বাই 2 ইন্টু জির মান। প্রশ্নে জির মান, প্রশ্নটা জির মান দেওয়া, ধরো আমি প্রশ্নটা বলেই দেওয়া আছে জি ইকুয়ালস টু 10 ধরে নিতে, তাহলে জির মান বসাবো 10, তাহলে এটা আসছে 10/2 সমান 5 মিটার। যদি জির মান বলা না থাকে তাহলে 9.8 বসাতে হবে, যদি প্রশ্নে জির মান বলা থাকে তাহলে যেটা বলা থাকবে সেটা বসাবো। তাহলে আমি সর্বাধিক হাইট, ম্যাক্সিমাম হাইটটা পেয়ে যাবো। এরপরে বার করতে বলেছে প্রক্ষেপ সীমা আর সমান কি হয়, তার আগে উড্ডয়ন কালটা বার করে নিই। উড্ডয়ন কাল বার করতে বলেছে। উড্ডয়ন কাল টি সমান কত হয়? 2u সাইন আলফা বাই জি সমান 2u সাইন আলফা। ইউ সাইন আলফা মানে বেগের উলম্ব দিকের উপাংশ, এটা যদি আলফা দিয়ে তার মানে 10 বাই জি এর মান 10 সমান 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড ধরে সেটা উড়বে। এরপরে প্রক্ষেপ সীমা বার করবো। প্রক্ষেপ সীমা, অনুভূমিক দিকে প্রক্ষেপ সীমা, অনুভূমিক দিকে বেগটা সমবেগ, তাহলে অনুভূমিক দিকে বেগ ইউ কস আলফা ইন্টু উড্ডয়নকাল টি, এটাই তো হচ্ছে প্রক্ষেপ সীমা। ইউ কস আলফার মানটা কত? অনুভূমিক দিকে 3, তাহলে 3 ইন্টু উড্ডয়নকাল 2 সমান 6 মিটার। তাহলে আমার এখানে কী কী বার করতে বলেছিল? সর্বাধিক উচ্চতা পেয়ে গেলাম, প্রক্ষেপ সীমা পেয়ে গেলাম, উড্ডয়নকাল পেয়ে গেলাম, শেষ অবস্থানে বেগ মানে এইখানে এই বিন্দুতে। দেখো এই বিন্দুতে এইভাবে পড়ছে, তাহলে এই বিন্দুতে বেগ যদি স্পর্শকটা নেই বরাবর, তার দুটো উপাংশ, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, এটাকে আমরা বলছি অনুভূমিক উপাংশ, এটা বলছি উলম্ব উপাংশ। আচ্ছা, প্রাসের গতি থিওরি প্রথমেই বলেছি যে অনুভূমিক দিকে বেগের কোনো উপাংশের পরিবর্তন হয় না, তাহলে শেষ অবস্থানেও এদিকে 3 সবসময়, তাহলে শেষ অবস্থানেও 3 থাকবে।
আর এইটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। উলম্ব উপাংশটা বেগে চেঞ্জ হবে, তো উলম্ব উপাংশটা কত হবে সেটা আমি বার করব। কীভাবে বার করব? উলম্ব উপাংশ বার করতে হলে আমাকে উলম্ব গতি বিবেচনা করতে হবে। যে কোনো অবস্থানে আমি কিন্তু বেগ বার করতে পারি, এটা শেষ অবস্থান বলে করতে এখানে বার করতে পারি। এখানে যদি বলে 1 সেকেন্ড পরে বেগ কত হবে, তাহলে বার করতে পারি। 2 সেকেন্ড তো টোটাল তার উড্ডয়নকাল, 1 সেকেন্ড পরে বেগ কত হবে বার করতে পারি, 1.5 সেকেন্ড পরে বেগ কত হতে পারে বার করতে পারি, 29 সেকেন্ডে কত হতে পারে বার করতে পারি। মানে তাহলে এখানে পৌঁছেছে কত সেকেন্ড পরে, উড্ডয়নকালের শেষ মুহূর্তে একদম t = 2 সেকেন্ড সময় পরে। তো এখানে উলম্ব দিকে আমি এই সূত্রটা কাজে লাগাবো, v = u + at, এই সূত্রটা কাজে লাগাবো। আর ভি মানে বার করবো আমি শেষ মুহূর্তের বেগ, ইউ মানে উলম্ব গতি, প্রাথমিক উলম্ব গতি কত, ইউ কস আলফা, সরি ইউ সাইন আলফা, উলম্ব দিকে প্রাথমিক ইউ সাইন আলফার মান 10, তাহলে 10 মাইনাস জির মান 10, টির মান 2, তাহলে এটা হচ্ছে কত 10 - 20 = -10। এটা কোনটা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি ওয়াই মানে নিচের দিকে বলে মাইনাস আসছে, উপরের দিকটা প্লাস, এটা যদি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, নিচের দিকে ওয়াই এর অক্ষের নিচের বরাবর আসছে মাইনাস আসছে, তাহলে এটা হচ্ছে বেগের উলম্ব উপাংশটা হচ্ছে এটা, আর বেগের অনুভূমিক উপাংশটা হচ্ছে 3। তাহলে শেষ বিন্দুতে বেগটা ভেক্টরের আকারে প্রকাশ করলে কত হবে, ভি ভেক্টর সমান হচ্ছে 3i ক্যাপ, এটা যা ছিল সবসময় একই অনুভূমিক দিক, -10 জে ক্যাপ, -10 জে ক্যাপ ওয়াই অক্ষের নিচে। বোঝা গেছে? যদি মানটা বার করতে বলে মড অফ ভি √3² + 10² বার করে নেব। তাহলে যে কোনো সময় যদি 1 সেকেন্ড পরে বলে টির মান 1 বসাবে, এইভাবে বার করে নেব। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড। নেক্সট এইটার আরেক ধরনের প্রাসের গতি, অঙ্কটা তোমরা পড়ো পজ করে ভিডিওটা। তাহলে এখানে দেখো ওই বিল্ডিংয়ের উপর থেকে ছুঁড়ে দেওয়া প্রাসের গতি আর কি। 2 মিটার উচ্চতা থেকে, এটা 2 মিটার, এখান থেকে এটা 2 মিটার উচ্চতা, এখান থেকে এতটা, এখান থেকে একটা বলকে 30 ডিগ্রি কোণ করে ছুঁড়ে দেওয়া হবে। তাহলে বলটা এইভাবে গিয়ে এখানে পড়বে, এটা ধরলাম মাটি, তাহলে প্রাথমিক অবস্থায় এইদিকে ছোঁড়া হলো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। কত বেগে ছোঁড়া হয়েছে, 20 মিটার পার সেকেন্ড, তাহলে এই বেগটা হচ্ছে কত, ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। বস্তুটা এইভাবে পড়ছে, অন্য একজন খেলোয়াড় নিচে আছে, সে ভূমি থেকে 50 সেমি উচ্চতায় এরকম জায়গায়, তাহলে এইখানে একজন খেলোয়াড় দাঁড়িয়ে বলটাকে ধরে নিল, এই হাইটটা কত 50 সেমি মানে 0.5 মিটার, 0. মানে গতিটা কমপ্লিট হলো না, কমপ্লিট হলে বলটা এখানে গিয়ে পড়তো, তার আগে এখানে একজন প্লেয়ার দাঁড়িয়ে হাত উঁচু করে এখানে বলটা ধরে নিল ক্যাচ ধরার মতো করে। বোঝা গেছে? তাহলে বার করতে হবে এই খেলোয়াড়দের মধ্যে, মানে এইখানে এই খেলোয়াড় এ, এই খেলোয়াড় বি, এদের মধ্যে ধরতে এ বিটা বার করতে হবে। তাহলে এখানে দেখো ইউ গতিটা দুটো উপাংশ, এই দিক বরাবর উপাংশটা হচ্ছে ইউ কস 30 ডিগ্রি, আর এই দিক বরাবর উপাংশটা হচ্ছে ইউ সাইন 30 ডিগ্রি। তার সরণ কতটা হলো, তাহলে সে এই লেভেলে পৌঁছালো, সরণ মানে এই লেভেল থেকে ছোঁড়া হয়েছে, এখান থেকে ছোঁড়া হয়েছে, তাহলে সরণ তার হয়েছে এইটা 2 - 0.5 = 1.5 মিটার। এখানে দেখো আমরা এটা আবার চিন্তা করবো না, বলটা উপরে গেল আবার নিচে নামলো, তাহলে সরণ কীভাবে বার করবো, সরণ কি প্রাথমিক লেভেল, প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান তার মধ্যবর্তী, তাহলে এই অবস্থান উলম্ব দিকে আমি বিবেচনা করছি, উলম্ব দিকে সরণ, এটা হচ্ছে উলম্ব দিকে সরণ, অনুভূমিক দিকে সরণ আমার এটা, আমি এখানে উলম্ব দিকে সরণ কত 1.5, তাহলে প্রথমে আমি উলম্ব গতি বিবেচনা করব, উলম্ব গতি বিবেচনা করব, উলম্ব দিকে প্রাথমিক বেগ হচ্ছে গিয়ে ইউ সাইন 30 ডিগ্রি সমান 20 ইন্টু হাফ, ইউর মান 20 দেওয়া আছে, সমান 10 মিটার পার সেকেন্ড। জি অভিকর্ষজ ত্বরণ,
জি সমান -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সরণ এস সমান হচ্ছে 1.5 মিটার। আমাকে কি বার করতে হবে? আমি প্রথমে টিটা বার করে নিই, সময়। কিসের সময়? মানে বলটা ছোঁড়ার পর এখানে পৌঁছাতে, ক্যাচ ধরা পর্যন্ত টাইমটা কত, সে টাইম বার। আচ্ছা, এইগুলো তাহলে বুঝতে পেরেছো। এখানে সাইন কনভেনশনটা খুব ইম্পর্টেন্ট। সাইন বা চিহ্ন যেন ভুল না হয়। কীভাবে চিহ্ন নির্ধারণ করব? তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এদিকে গেলে এক্স অক্ষ, আবার এদিকটাকে আমি ধরবো পজিটিভ, এদিকটা ধরবো নেগেটিভ। ওয়াইয়ের উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। তাহলে দেখো ওই প্রাথমিক বেগ ইউটা পজিটিভ হবে, ইউ সাইন থিটা উপরের দিকে পজিটিভ প্লাস। নেক্সট অভিকর্ষীয় ত্বরণ, নিচের দিকে কাজ করে অভিকর্ষীয় ত্বরণ, তাহলে ওয়াইয়ের নিচের দিকে না মাইনাস। নেক্সট হচ্ছে সরণ। সরণ হচ্ছে কোথায়? এখান থেকে এখানে পৌঁছেছে নিচের দিকে অভিমুখ, মাইনাস। বোঝা গেছে? তাহলে ইউটা হবে পজিটিভ, জিটা এই ক্ষেত্রে জিটা নেগেটিভ, সরণটা নেগেটিভ। এবার একটা কাজের বার করবো এস ইউ জিটির মধ্যে সম্পর্ক কি। একটা সূত্র আমরা জানি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সাইন কনভেনশনে যখন তোমরা সাইন বসাবে তখন সবসময় মাঝে প্লাস নেবে, মন্দন আর ভাবার দরকার নেই যে মন্দন হচ্ছে না তরঙ্গ হচ্ছে। এখানে আমি সাইন কনভেনশন ইউজ করে নিয়েছি, মানে এখানে প্লাস সূত্রটাই বসাবো সবসময় যে কোনো অঙ্ক। এবারে এস এর মান কত? -1.5। ইউর মান কত? 10 টি প্লাস হাফ, জির মান -10 টি স্কোয়ার। তাহলে এটা সমীকরণ আসছে -1.5 সমান 10 টি -5 টি স্কোয়ার, और 5 टी स्क्वायर -10 टी -1.5 समान 0, और टी समान श्रीधराचार्य सूत्र काजे लागाबो -b प्लस माइनस √b स्क्वायर -4ac। হচ্ছে 20 ইন্টু 15 মানে কত হচ্ছে 4ac, তারপর হচ্ছে 20 ইন্টু 1.5 30 বাই 2a মানে 10। এটা করবে টির মান বের করবে। তাহলে টির মানটা হলো 2.14 সেকেন্ড। ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বেরালো এটা। আর একটা নেগেটিভ মান আসবে, সময় ঋণাত্মক হতে পারে না, তাই নেগেটিভটা বাদ দিচ্ছি, পজিটিভ মানটা ধরবো। এটা প্লাস মাইনাসে দুটো রেজাল্ট আসবে। এবারে 2.14 সেকেন্ড পরে বস্তুটা তাহলে এখান থেকে ছোঁড়ার পরে এইখানে এসে পৌঁছাবে। তাহলে সেই 2.14 সেকেন্ডে বস্তুটা এদিকেও এসছে, শুধু উপর থেকে নিচে এখান থেকে এখানে নামেনি, এদিকেও এসছে। এদিকে কতটা আসবে? এদিকে অনুভূমিক বেগ, অনুভূমিক বেগ সব জায়গায় সমান, সমবেগ, মানে এখানেও এখানে সব জায়গায় সমান। তাহলে অনুভূমিক দিকে সরণ কতটা হবে? বেগ ইন্টু সময়, সেই সময়। তাহলে অনুভূমিক দিকে সরণ হবে, অর্থাৎ 2.14 সেকেন্ডে অনুভূমিক দিকে সরণ, অনুভূমিক দিকে সরণ সমান অনুভূমিক দিকে বেগ কত? ইউ cos 30 ডিগ্রি ইন্টু 2.14, ইউর মান 20, cos 30 এর মান √3/2 ইন্টু 2.14, এত মিটার। এটা বার করবে ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে। তাহলে এই অঙ্ক এইভাবে করবে। নেক্সট, তাহলে এই টাইপের প্রাসের গতি প্রবলেম করালাম। এই টাইপের প্রাসের গতি প্রবলেম আমার আগের ভিডিওতে করেছি, দেখবে নিশ্চয়ই তোমরা দেখেছো। এরোপ্লেন থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো, এরোপ্লেন যে বেগে যাচ্ছে সেটাই হবে বস্তুর প্রাথমিক বেগ, অনুভূমিক দিকে ফেলে দেওয়া হলো। এখানে ধরো এরোপ্লেন আছে, ফেলে দিল, এরোপ্লেন যে বেগে ছিল বস্তুটা যেটা ফেলে দেওয়া হলো তার বেগ অনুভূমিক দিকে সেটাই হবে একদম প্রারম্ভিক বেগ। তারপরে এইভাবে বস্তুটা পড়বে। এই ধরনের প্রবলেম করিয়েছি, সেটা দেখুন। নেক্সট, যদি এরকম নততল বরাবর হয় সেক্ষেত্রে কী হবে? একটা বস্তুকে এই দিকে ছড়া হবে ইউ বেগে, তাহলে বস্তুটা এইভাবে গিয়ে এখানে পৌঁছাবে, এইভাবে গিয়ে এখানে পৌঁছাবে। এই কোণটা আমি ধরলাম নততলের সঙ্গে আলফা, এবং নততলটা আমি ধরলাম অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আছে। এখানে আমি এক্স অক্ষ ধরবো এইটাকে, আর ওয়াই অক্ষ ধরবো এর সঙ্গে লম্ব এইটাকে। তাহলে ইউকে দুটো উপাংশ ভাঙবো, এই দিক বরাবর ইউ কস আলফা আর এই দিক বরাবর ইউ সাইন আলফা। এইখানে একটা এক্সট্রা জিনিস আসবে, সেটা কি?
অনুভূমিক তলকে যখন বিচার করছিলাম এতক্ষণ আমরা, সেক্ষেত্রে জিটা কাজ করছিল সরাসরি নিচের দিকে। এটা হচ্ছে গিয়ে নত তল, এখানেও জিটা কাজ করবে সরাসরি নিচের দিকে, কিন্তু সরাসরি নিচের দিকে মানে এই দিকে। তার দুটো উপাংশ পাবো, জি একটা এই দিক বরাবর মানে এর সঙ্গে লম্ব হবে মানে ওয়াই অক্ষের সমান্তরালে, আর একটা এক্স অক্ষের বরাবর। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা হবে থিটা। কেন? এটাকে যদি আমি বাড়িয়ে দিই, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি, এটা থিটা হলে এই কোণটা হবে 90 মাইনাস থিটা। আর যেহেতু লম্ব উপাংশে ভেঙেছি, এটা 90 মাইনাস থিটা মানে এই কোণটা থিটা, কারণ এই কোণটা যত হবে এই কোণটা ঠিক তত হবে। এবারে জিকে উপাংশে ভাঙলে থিটার সংলগ্নটা জি কস থিটা, আর এটা হবে জি সাইন থিটা। তাহলে এই নততলের প্রবলেমগুলোর ক্ষেত্রে অনুভূমিক দিকেও একটা ত্বরণ চলে আসছে। এতক্ষণ যতগুলো প্রাসের গতির প্রবলেম করলাম, ত্বরণটা ছিল শুধু উলম্ব দিকে, অনুভূমিক দিকে কোনো ত্বরণ ছিল না, অনুভূমিক দিকে কোনো ত্বরণ ছিল না। কিন্তু এইখানে এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ চলে আসছে, দেখো জি সাইন থিটা। এটা হচ্ছে পার্থক্য। আর উলম্ব দিকে ত্বরণ করতে জি কস থিটা। আগে উলম্ব দিকে ত্বরণটা ছিল জি, কিন্তু এখন উলম্ব দিকে ত্বরণ হচ্ছে জি কস থিটা, এক্স অক্ষ বরাবর জি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে এইচ সমান কত চলে আসবে? এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এইচ সমান আসবে কত না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g cos থিটা। বোঝা গেল না? এইরকম প্রাসের গতির ক্ষেত্রে গ্রাউন্ড টু গ্রাউন্ড ইউ আলফা, এটা সর্বোচ্চ উচ্চতা এইচ, এইচ সমান কত ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, গ্রাউন্ড টু গ্রাউন্ড। এইখানে নততলের ক্ষেত্রে কত চলে আসবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার উপরটা যা ছিল 2gর জায়গায় হবে উলম্ব দিকে ওয়াই অক্ষ বরাবর জির কাজ করছে না, কাজ করছে জি কস থিটা। তাই এখানে যেমন এটা জি ছিল, এখানে হয়ে যাবে জি কস থিটা। তাহলে এই সূত্রটা এভাবে মনে রাখবে। নেক্সট, উড্ডয়নকাল টি সমান ছিল কত? এখানে গ্রাউন্ড টু গ্রাউন্ডে 2u সাইন আলফা বাই জি, এখানে হয়ে যাবে 2u সাইন আলফা বাই জি কস থিটা। আর কি বার করি আমরা? প্রক্ষেপ সীমা আর। এইটা আবার বার করতে গিয়ে তোমরা ওখানকার আর এর সঙ্গে এখানকার আর তুলনা করে জির জায়গায় জি কস থিটা বসিয়ে দিলে ভুল হয়ে যাবে। তার কারণ সেখানে আমরা অনুভূমিক দিকে ত্বরণ কোনো ধরিনি, সমবেগ ধরেছিলাম, কিন্তু এখানে অনুভূমিক দিকে একটা ত্বরণ চলে এসছে, দেখো জি সাইন থিটা। তাহলে সেখানের সঙ্গে এটাকে তুলনা করা যাবে না। এটা তুলনা করে এই দুটো মনে রাখতে পারো, জির জায়গায় জি কস থিটা। কিন্তু প্রক্ষেপ সীমার জায়গায় জির জায়গায় জি কস থিটা বসিয়ে দিলে হবে না প্রক্ষেপ সীমা। তাহলে প্রক্ষেপ সীমাটা কীভাবে বার করবো? এই ক্ষেত্রে প্রক্ষেপ সীমা বার করতে হলে আমাকে এখানে একটা সূত্র কাজে লাগাতে হবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এই সূত্রটা প্রয়োগ করবে। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ কতটা হয়েছে? এখান থেকে এতটা, সেটা প্রক্ষেপ সীমা। আর ইউ এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত? ইউ কস আলফা, তাহলে ইউ কস আলফা ইন্টু টি, টি মানে উড্ডয়নকাল, উড্ডয়নকাল যেটা বেরিয়েছে সেটা বসাবে, একটা দিক থেকে লিখছি আমি। তাহলে আর সমান আসছে ইউর জায়গায় বসাচ্ছি ইউ কস আলফা, ইউ আর সমান হচ্ছে ইউর জায়গায় বসালাম ইউ কস আলফা ইন্টু টির জায়গায় উড্ডয়নকাল 2u সাইন আলফা বাই জি কস থিটা প্লাস হাফ এটা কোন দিকে কাজ করছে দেখো ছবিতে, জি সাইন থিটা কাজ করছে এদিকে, যদি এক্স ডিরেকশন হয় তার বিপরীত দিকে, এইদিকে। তাহলে এটা হবে মাইনাস জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার মানে উড্ডয়নকালের স্কোয়ার, উড্ডয়নকালটা বসাবে, দিলে প্রক্ষেপ সীমা পাবে। তার নততল বরাবর উড্ডয়নটা বুঝতে পেরেছো? নততল বরাবর প্রাসের গতিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইগুলো সহজেই মনে থেকে যাবে, এই সূত্র মুখস্থ থাকলে জির জায়গায় জি কস থিটা বসবে। আর প্রক্ষেপ সীমা বার করতে হলে এক্স অক্ষ বরাবর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করতে হবে। এস মানে হচ্ছে আর, ইউ মানে এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ, টি হচ্ছে উড্ডয়নকাল, হাফ জি, জি এর জায়গায় হচ্ছে ত্বরণ, এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে কত? মাইনাস জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার টি উড্ডয়নকাল। এখান থেকে আর আমি পেয়ে যাবো। তাহলে নততল বরাবর প্রক্ষেপ প্রাসের গতির জিনিসটা তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। এইভাবে এইগুলো কাজে লাগিয়ে অঙ্ক করতে হবে।
তাহলে নততল বরাবর প্রাসের গতিতে এই সূত্রগুলো তোমরা মনে রাখবে। যেখানে থিটাটা কি, থিটাটা কিন্তু এই নততলের কোণ, নততল অনুভূমিকের সঙ্গে যে কোণটা করেছি। আর আলফাটা কি, যত কোণ করে আমি ছুঁড়ছি নততল থেকে, যত কোণ করে, কোনটা থিটা কোনটা আলফা ভালো করে খেয়াল রাখবে। এবারে প্রাসের গতি যদি এরকম হয়, নততল বরাবর সবসময় যে নিচ থেকে উপরে ছোঁড়া হবে তার কোনো মানে নেই, উপর থেকে নিচের দিকে ছোঁড়া হতে পারে। সেক্ষেত্রে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমি ধরলাম এটা ইউ বেগে ছোঁড়া হচ্ছে। সেক্ষেত্রে কী হবে, এই সূত্রগুলো সব একই থাকবে, শুধু শুধু এইখানে আর সমান যেটা হয়েছে এই মাইনাসটা, সেই মাইনাসটা থাকবে না, প্লাস হবে। কেন? তখন জিটা কাজ করবে এরকম নিচের বরাবর, তার দুটো উপাংশ, এটা একটা, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, তাহলে এইটা যদি জি হয়, এটা থিটা হলে এটা জি কস থিটা, ওয়াই অক্ষের সমান্তরালে, এটা ওয়াই অক্ষ, তার সমান্তরালে কাজ করবে জি কস থিটা, আর এই নততল বরাবর এক্স অক্ষে দিয়ে কাজ করবে জি সাইন থিটা। তাহলে সেখানেও লম্ব দিকে জি কস থিটা ছিল, এখানেও আছে, সেখানেও এক্স অক্ষের দিকে জি সাইন থিটা ছিল, এখানেও জি সাইন থিটা আছে। পার্থক্য কি, এখানে দেখো তীর চিহ্নটা আছে যেদিকে এক্স অক্ষ তার বিপরীত দিকে, আর এখানে তীর চিহ্নটা আছে যেদিকে এক্স অক্ষ সেই দিকেই আছে তীর চিহ্নটা। এটাকে ভাঙলাম উপাংশ, এটা একটা পেলাম। তাহলে এখানে জি সাইন থিটাটা যেমন মাইনাস করেছিলাম, মাইনাস ধরেছি জি সাইন থিটাটাই, যখন আমি প্রক্ষেপ সীমা বার করেছি মাইনাস ধরেছিলাম, ওখানে যেহেতু এক্সের দিকে আছে তীর চিহ্ন দিয়ে প্লাস দেবো, বাকি সব একই থাকবে, এটা মাথায় রাখতে হবে। আর একটা টাইপের হয় এখানে, সেটাও তো